ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এক্সামের স্ট্র্যাটেজি আজকে আমরা দেখব এবং কিভাবে ফুল মার্কস পাওয়া যেতে পারে এবং কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কোন জায়গাগুলো ছাড়তে হবে, এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। চলো আমরা আজকে ফার্স্টে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্রুপ এ। দেখবে যে তোমরা জানো যে 3টা সাবজেক্টের মোট পরীক্ষা হবে, তার মধ্যে গ্রুপ এ তে থাকছে ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্সের যে টাইপটা সেটা কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম কিন্তু অ্যারিথমেটিক এসছে, অর্থাৎ টাইপস যদি আমরা বলি অ্যারিথমেটিক কিন্তু আসবে, সেটা তোমরা ভালো করেই জানো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা অবশ্যই দেখে থাকবে। তো এখানে এই অ্যারিথমেটিকের টোটাল 12টা কোশ্চেন থাকবে। এই 12টা কোশ্চেনের মধ্যে তোমাকে করতে হবে কটা? 8টা কোশ্চেন করতে হবে। তাহলে এই 8টা কোন 8টা করবে, যে 8টা করলে তুমি 100% মার্কস পেতে পারো, সেই 8টা তোমাকে চুজ করে নিতে হবে। কেন বলছি? কারণ এই অঙ্কই একমাত্র সাবজেক্ট যেখানে তুমি 100% মার্কস কিন্তু পেতে পারো যদি তুমি সঠিকভাবে এগোও। তো সেই হিসাবে তোমাকে আমি বলব যে অঙ্কটাকে এমনভাবে জোর দাও যাতে তুমি এখান থেকে ম্যাক্সিমাম মার্কস কিন্তু পেতে পারো। যাতে পাও সেই হিসাবে তোমাকে কিন্তু এগোতে হবে। এই 12টা অঙ্কের মধ্যে 8টা অঙ্ক যখন তোমরা চুজ করবে তখন কিন্তু তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আসবে। দেখবে যে এই 12টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা 12টাই পারবে। এরকম হয়, এরকমটাই হওয়াটাই স্বাভাবিক, কারণ কোয়েশ্চেন খুব একটা হার্ড কিন্তু থাকে না। তো 12টার মধ্য থেকে তোমাকে 8টা চুজ করে নিতে হবে এবং সেই 8টা দেখতে হবে যে 8টায় ক্যালকুলেশন সহজ হয়, সেই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল রাখবে। কারণ ক্যালকুলেশনে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার কিন্তু পুরো অঙ্কটাই কাটা পড়ে যাবে। সুতরাং বুঝতেই পারছো যে এই 8টা কোয়েশ্চেন তুমি এমনভাবে চুজ করো যে 8টা কোয়েশ্চেন তোমার ক্যালকুলেশন ইজি হয়। টাফ ক্যালকুলেশনের জায়গা যদি থাকে সেই অঙ্কটাকে এভয়েড করো। কারণ 12টার মধ্যে 8টা করতে হবে মানে 4টে অঙ্ক তুমি ছেড়ে দিতেই পারবে। তো সেই জায়গাটা তোমরা খেয়াল করো যে এই 8টা তুমি করবে, এই 8টা অঙ্ক করার সময় যে সতর্কতা এবার অবলম্বন করতে হবে সেটা আমরা একবার দেখে নিই। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে তোমাকে যে এই 8টা কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বার কিন্তু ভালোভাবে দিতে হবে। ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টকে এটা দেখা যায় যে স্যার কিভাবে অঙ্কটাকে আমরা সহজে করে আসতে পারবো তার একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে বলছি। দেখো সিরিয়াল নাম্বারটা যেন মাস্ট ঠিক থাকে। তুমি ১ নম্বরের অঙ্ক করছো, ১ নম্বরের অঙ্ক তুমি ১ এর দাগ দিলে, সিরিয়াল নাম্বার দিলে, তারপরে তুমি এখানে সলিউশন লিখতে পারো বা আনসার এইভাবে লিখবে না, কারণ এটা কিন্তু আনসার না। সলিউশন তুমি লিখতে পারো কিন্তু আনসার ফার্স্টেই কিন্তু আনসার কথাটা লিখবে না। কারণ আনসার তুমি ফার্স্টে লিখছো না, তুমি সলভ করছো। আনসার হয় কোনটা? যেটা তোমার একদম শেষে, সেটা হয় অ্যান্সার। তাহলে বুঝতে পারছো যে ১ম এ তুমি যদি আনসার বা অ্যান্সারটা তুমি লিখো তাহলে কিন্তু সেটা টেকনিক্যালি কিন্তু ভুল দেখাচ্ছে। তো তোমরা সলিউশন লিখতে পারো বা তোমরা যদি কিছু না লেখো তাতেও কোনো প্রবলেম নেই। জাস্ট এইভাবে তুমি উম ধরো ৭ নম্বরের অঙ্কটা করছো। ৭ লিখলে তারপরে তুমি সোজা এইভাবে অ্যারো দিয়ে তুমি সলভ করতে শুরু করলে, ব্যাস। আর তুমি যদি এটা না দাও তবুও কোনো প্রবলেম নেই। তুমি এভাবে করতে থাকো। কিন্তু এই সিরিয়াল নম্বরটা কিন্তু মাস্ট যেন ঠিক থাকে। তুমি আগে পরে কোনো অঙ্ক করতেই পারো, কোনো ৭ এর অঙ্কটা আগে করতে পারো, ৯ এরটা তারপরে করতে পারো। দেখা গেল ৩ এরটা করতে পারলে তারপরে। এইরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাকে মাস্ট এই সিরিয়াল নম্বরগুলো যেন ঠিক থাকে। নম্বরগুলো যেন ঠিক থাকে এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম কিন্তু এখানে ভুল করে। তো এবার আসছে যে অঙ্ক কোনগুলো করবে তোমরা। দেখো অঙ্ক যেগুলো করবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক করবে। এবার তোমাদেরকে বই সাজেস্ট করে দিয়েছিলাম। বই সাজেস্ট করেছিলাম কোনটা? আর.এস. আগরওয়াল স্যারের বই কোনটা? অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটা, সেই বইটাকে আমি সাজেস্ট করেছিলাম। প্রিলির ক্ষেত্রেও বলেছিলাম, মেন্সের ক্ষেত্রেও তোমাদেরকে এই বইটার কথাই সাজেস্ট করছি। তোমরা দেখো আর তোমরা অঙ্কের জন্য আরআরবির কোনো বই কিন্তু ফলো করো না। আবার বলছি আরআরবি রেলের কোনো বই কিন্তু ফলো করতে যেও না। এটুকু আমি বলবো। আর ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করো। ইংলিশ ভার্সনে তুমি উত্তর লিখবে, সেইভাবেই তোমরা প্রস্তুতি নাও। আর এই অঙ্কতে তুমি যদি এ লিখবে, যখন দেখবে যে একটা স্টেপ তোমাকে জাম্প করতে হচ্ছে, অনেক সময় তোমরা কি করো না, লিখতে শর্ট ট্রিক্সটাকে কাজে লাগিয়ে দাও। না, এইটা করা যাবে না। তুমি মাথায় রাখবে যে যখন তুমি লেন্থ প্রসেসে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স করতে যাচ্ছ, তখন তোমাকে লিখে করতে হবে। লিখে তোমাকে করতে হবে। লাইন বাই লাইন লিখে তোমাকে অঙ্ক করতে হবে। তো যদি তুমি শর্ট ট্রিক্স কোথাও ইনপুট করে দাও, শর্ট ট্রিক্সকে কাজে লাগাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু
কম আসতে পারে। তো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। যত সম্ভব তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে। অর্থাৎ বিস্তারিতভাবে লিখে তোমাকে সমাধান করে দেখাতে হবে। এটাই কিন্তু প্রসিডিউর। আর এইভাবে তুমি যদি করো যে A to Z লিখে তুমি যদি করতে পারো, তাহলে একটা কোয়েশ্চেনের জন্য তোমার একটা অঙ্কের জন্য 12 মার্কস বরাদ্দ থাকবে। তুমি 12 তে 12ই পাবে। কিন্তু কেউ যদি শর্ট ট্রিক্স করে বা স্টেপ জাম্প করে, সেই ক্ষেত্রে 12 থেকে কিন্তু অঙ্ক নাম্বারটা কমে আসতে পারে। তো সেই জায়গাগুলো খেয়াল রাখো। আশা করি যে এই যে ৮ টা অঙ্ক, ৮ গুণ ১২ অর্থাৎ ৯৬ পেলে। আর ৪ নম্বর হচ্ছে নিটনেস এর জন্য। অর্থাৎ তোমার খাতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তুমি ৪ এ ৪ পেতে পারো। আর যদি একটু কাটাকাটি হয়ে যায় তাহলে ৪ এর থেকে কিন্তু নাম্বারটা আবার কমতে থাকবে। সুতরাং তোমাদের প্রত্যেককে বলব যে এই খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তোমরা অঙ্কগুলো সঠিকভাবে করে আসো। দেখো তোমরা কিন্তু 100% নাম্বার কিন্তু এই সাবজেক্টে পেয়ে যাবে। সুতরাং সর্বোচ্চ নাম্বার পাওয়ার এই একটাই জায়গা, কারণ এরপরে আমরা ইংলিশ জিকেতে দেখব, সেখানে কিন্তু সর্বোচ্চ নম্বর পাওয়া কতটা কঠিন। তো দেখো আমরা এইভাবে টাস্কটাকে আমরা ফলো করব, এইভাবে আমরা স্ট্র্যাটেজিটাকে সাজাবো। নেক্সট আমরা বলবো ইংলিশের কথা। দেখো ইংলিশ গ্রুপ বি, এই গ্রুপ বিতে এখানে কি কি থাকে না, এখানে দেখো প্রথম দিকে আমরা বলবো যে প্রেসি থাকতে পারে, একটা থাকবে প্রেসি। এবার প্রেসির সংখ্যা কটা থাকবে? প্রেসি দুটো থাকতে পারে, প্রেসি দুটো থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। যে কোনো যদি একটা থাকে, যদি একটা করতে বলা হয় তাহলে তার জন্য নাম্বার বরাদ্দ থাকতে পারে 50। আর যদি দুটো থাকে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 25-25 করে কিন্তু হয়ে যেতে পারে। তো প্রেসির ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, কারণ প্রেসি কিন্তু কমন পাওয়া যায় না। প্রেসি কমন পাওয়া খুব দুষ্কর। এই প্রেসিটাকে তোমাকে আয়ত্ত করতে হলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর প্রেসি লেখার জন্য যে রুলসগুলো তোমাকে ফলো করতে হবে সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তার আগে যেটা আমাকে বলে দেওয়া উচিত সেটা হচ্ছে প্রেসির কিন্তু একটা টাইটেল দেবে। প্রেসির কিন্তু একটা টাইটেল দেবে, মাস্ট একটা টাইটেল দেবে। এবার অনেকে টাইটেল লিখলো, ধরো এবিসিডি কোনো একটা টাইটেল তারা দিল, এবিসিডি। এবার কি হয়, অনেকে এইটাকে বক্স করে দেয়। আমি বলবো এই ভুলটা করবে না, বক্স করবে না। অনেকে এইটা করার পরে না এর নিচে কি করে, এরকম করে দাগ দেয়, আন্ডারলাইন করে, কিন্তু এইভাবে বাঁকা করে। কিন্তু এটাকেও আমি বলবো এটাকেও অ্যাভয়েড করো। জাস্ট তোমাকে যদি দাগ দিতে হয়, আন্ডারলাইন করতে হয়, জাস্ট একটা প্লেন আন্ডারলাইন করে দাও। যদি মনে হয় যে না দেবে না, তাতেও কোনো রকম কোনো প্রবলেম নেই। তো টাইটেল লিখে কখনো বক্স বা নিচে এরকম করে দাগ দেবে না। তো এটা হচ্ছে ভালো নাম্বার পাওয়ার একটা পথ তোমাদের কাছে শেয়ার করছি। এবার আসছে টেট এই যে প্রেসি, এই প্রেসিতে যদি একটু লং হয়ে যায় তাহলে কি সেটাকে প্যারাগ্রাফ করে ভাগ করা যায়? দেখো এই প্রেসি লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ ভাগ করবে না, প্যারা ভাগ করার দরকার নেই। একটা বা দুটো এ বি প্যারা এরকম করার কোনো দরকার নেই, বা দুটো প্যারা করার কোনো প্রয়োজন নেই। তুমি প্রেসি করছো মানে তুমি জিস্ট তৈরি করছো, একটা প্যারাগ্রাফের মধ্যে তুমি লিখে ফেলো। সে 4 লাইন হোক, 6 লাইন হোক বা 2 লাইন হোক, একটা প্যারাগ্রাফের মধ্যে কমপ্লিট করো। দেখো ভালো নাম্বারটা কিন্তু তুমি এখান থেকে ক্যারি করতে পারবে। আর আরেকটা কথা বলে দিই যে এই প্রেসির ক্ষেত্রে ওয়ার্ড কাউন্ট, খাতা কিরকম দেবে সেইটা একটু বোঝার আছে। দেখো ওয়ার্ড কাউন্ট কি হয়, ওয়ার্ড কাউন্ট লেখার সময় ওয়ার্ড কাউন্ট করা খুব মুশকিল হয়ে যায়। কারণ তোমরা অনেকেই জানো যে এই যে খাতা, যেটা লেখার জন্য খাতাটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু বক্স করা থাকে না। এরকম কিন্তু বক্স করা থাকে না, আগেরবার কিন্তু বক্স করা ছিল না। তো এরকম বক্স করা যেহেতু ছিল না, তাহলে কি সাদা প্লেন খাতায় লিখতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বক্স না করাতে ওয়ার্ড কাউন্ট কিন্তু হচ্ছে না। সুতরাং চেষ্টা করবে প্রেসি অলওয়েজ 1/3 এ কিন্তু লেখা হয়, 1/3। যদি কোনো একটা প্রেসিতে 600 ওয়ার্ড থেকে থাকে তাহলে 1/3 মনে করো, তাহলে কত হবে 200। বা ধরো 300 ওয়ার্ড আছে, সেক্ষেত্রে তোমাকে 1/3 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে করতে হবে। এইটা কিন্তু নর্মালি হয়ে থাকে এরকম। এই জায়গাগুলো ক্লিয়ার রাখবে। আর খাতা তোমরা আগেরবার প্লেন খাতা দেওয়া হয়েছিল, এবছরও কিন্তু আশা করা যায় প্লেন খাতায় পাবে, তাই এই বক্স খাতা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকলো না। আর টোটালি এই যে প্রেসি তোমরা কিভাবে প্র্যাকটিস করবে না, আবার বলি, পিকে দে স্যারের বই, পিকে দে সরকার স্যারের বই, এই বইতে যা যা আছে সবগুলো তোমরা ভালো করে ফলো করো। পিকে দে সরকার স্যারের বইটাতে যে প্রেসিগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়বে, মাস্ট। তার সাথে অন্যান্য স্যারের বই যদি পারো তাহলে সেগুলোও কিন্তু কভার করার চেষ্টা করবে। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসে। এসের বেলায় আমরা একটু সতর্কতা অবলম্বন করব, কারণ এসেতে আমাদের যে লিস্ট আমরা এর আগে প্রোভাইড করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা পজ করে দেখো, যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু এই
প্রেসির লিস্ট তোমরা পেয়ে যাবে একটা ভিডিওতে, কিন্তু সেখানে বলে দেওয়া আছে, বা চ্যানেলের মধ্যে ঢুকেও তোমরা প্লে লিস্টের থেকে খুঁজে বের করতে পারবে যে কোন এসিগুলো তোমাকে পড়তে হবে। দেখো এই ২ নম্বরে যে এসেটা আসছে, সেই এসের ব্যাপারটা খেয়াল করো। এই এসে পুরোটাই কনভেনশনাল টাইপের, অর্থাৎ চিরাচরিত যেগুলো খুব কমন সেই জায়গা থেকেই কিন্তু আসে। খুব কারেন্ট টপিকগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এসে খুব কম দেয়। এবার সেরকম হতে পারে বা তার ব্যতিক্রমও হতে পারে। কিন্তু বলব যে কনভেনশনাল টাইপ যেগুলো চিরাচরিত সমস্ত পরীক্ষাতেই আসে, পড়তে হয়, সেগুলোই তোমরা পড়ো। এই এসেতে তোমাদের টার্গেট রাখবে 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে, এটাকে কভার করার জন্য 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে কভার করতে পারো। কিন্তু এই 400 কে এক্সিড যেন না হয়, অর্থাৎ 400 কে পেরিয়ে যেন না হয়, আবার 300 র যেন কম না হয়। তো এই জায়গাগুলো মাথায় রাখবে। 300 র কম না হয়, 400 র বেশি না হয়, এই জায়গাটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর লেখার সময় তোমরা কি প্যারাগ্রাফ করবে, বাকি পয়েন্ট করে প্যারাগ্রাফ করে আন্ডারলাইন করে দেবে? কোনটা? দেখো একটা সময় ছিল যখন প্যারাগ্রাফ করা অর্থাৎ পয়েন্ট করতো প্রত্যেকটা প্যারাগ্রাফে এ, বি আন্ডারলাইন করা হতো। একটা সময় ছিল আ এরকম করে লিখতে হতো বা লিখতো। কিন্তু আমি এখন তোমাদেরকে বলব সময় পাল্টেছে, ধরন পাল্টেছে। তোমাদেরকে বলব এরকম পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট কি করবে? তোমরা প্যারাগ্রাফ করো। প্রত্যেকটা প্যারাগ্রাফ এরকম তোমরা লিখতে শুরু করো। এরকম লিখতে শুরু করো। ব্যাস এটুকুই। আলাদা করে পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই। আর তোমরা যদি করতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা করতেই পারো। আর এই এসে লিখতে গিয়ে দেখবে যে অনেক টাফ ওয়ার্ড তোমাদের মাথায় আসবে, সেগুলো একদমই ইউজ করার প্রয়োজন নেই। তোমরা সহজ সরল ভাষায় নিজের মতো করে এই এসেগুলো তৈরি করো। এই এসেগুলো তৈরি করো, বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে লেখার প্র্যাকটিসটা করতে হবে। কারণ ৩ ঘন্টা টানা বসে তোমাকে একসাথে লিখতে হবে, বুঝতেই পারছো। হাত কিন্তু ব্যথা হয়ে যাবে। তাই সেই হাতের চলনটা যেন আগে থেকে বজায় থাকে, হাত যেন চলতে থাকে, তার জন্য বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও। আর আমাদের প্র্যাকটিস সেট আছে, অ্যাভেইল করতে পারো। তোমরা পেইড প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো। দেখবে যে প্রপার গাইডেন্স কিন্তু এই প্র্যাকটিস সেটে পেয়ে যাবে। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের ক্ষেত্রে আ কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স তোমাকে কাজে লাগাতে হবে। এখানে কি আছে? আ এই যে জেনারেল নলেজ, এখানে টোটাল ৫০ টা জিকে থাকবে। অর্থাৎ জিকে ৫০ টা থাকবে। প্রত্যেকটার জন্য ২ মার্কস এবং 100 মার্কস। দেখো এখানে এক্সট্রা কোনো কোয়েশ্চেন নেই। ৫০ টা ৫০ টাই করতে হবে। অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এক্সট্রা অঙ্ক ছিল, আমি বাদ দিতে পেরেছি। ইংলিশের ক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো। কিন্তু জিকের ক্ষেত্রে কিন্তু বাদ দেওয়ার জায়গা নেই। তোমাকে ৫০ টার মধ্যে ৫০ টাই কম্পালসারি। আর ২ নম্বর করে এখানে কিন্তু নেগেটিভ মার্ক নেই। কিন্তু তুমি যদি ভুল উত্তর লেখো সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। তা এই ৫০ টা কোয়েশ্চেনের প্রত্যেকটাই যে পারবে এমন নয়। পারতেও পারো, আবার নাও পারতে পারো। প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা পারবে। তো এই ৫০ টা জিকে লিখতে গিয়ে উত্তর কিভাবে লিখবে সেইগুলো একবার আমরা ভিডিওতে দেখে নেব। আগের ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। আর এখানে যে ট্রিক্সটা বলার সেটা হচ্ছে ১ নম্বর এভাবে লিখলে, ১ নম্বরের উত্তর তুমি লিখতে যাচ্ছ, সেক্ষেত্রে কি করবে? ANS আনসার লিখলে, দিয়ে একটা দাগ দিলে। এবার সেমিকোলন, কোলন দিয়ে তুমি এবার উত্তর লিখলে। এবার যে উত্তরটা সরাসরি তুমি পারলে সেটাই লিখবে। আর তুমি যদি পারো এই রিলেটেড, ওই কোয়েশ্চেন রিলেটেড আরো কিছু ইনফরমেশন দেওয়ার, তবে দিও। আর যদি ইনফরমেশন না দেওয়ার মনে হয় বা মনে না থাকে, তাহলে এক্সট্রা ইনফরমেশন কিন্তু দিতে যেও না। এক্সট্রা ইনফরমেশন দিতে গিয়ে ভুল দিও না। যদি এক্সট্রা ইনফরমেশন দিতে হয় তাহলে যেটুকু জানো সেটুকুই দিও। আর যদি না জানো তাহলে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দরকার নেই। কারণ তুমি ফুল 2 মার্কস পাবে তখনই যখন তুমি একটা লাইনে সঠিক উত্তর লিখবে, তার সাথে যদি একটু ভালো কিছু ইনফরমেশন দাও। আর যদি না দিতে পারো, কোনো রকম প্রবলেম নেই। কিছু উত্তর আছে যে উত্তরগুলোতে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়ে না বা দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তোমাকে ওই এক লাইনেই উত্তর কিন্তু করে ছেড়ে দিতে হবে। এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি এক্সট্রা ইনফরমেশন কোথায় পাবে? যদি পরীক্ষার হলে মাথায় না আসে তো? তো যেটুকু পারবে কেবল সেটুকুই দাও। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, এখানে ৫০ টা কোয়েশ্চেনের সিরিয়াল নম্বর যেন ঠিক থাকে। তো এই সিরিয়াল নম্বর সবগুলো অঙ্কের ক্ষেত্রে অ্যারিথমেটিক হলো, ইংলিশের ক্ষেত্রে হলো এবং জিকের ক্ষেত্রে হলো। প্রত্যেকটা ক্ষেত্রে যেন অবশ্যই সিরিয়াল নাম্বার ঠিক থাকে। কারণ এইটাই ভুল করে অ্যাসপিরেন্টরা। তো তোমরা এইভাবে এগোও। আর তোমরা যারা আ এই জিকে পড়ছো, তোমরা কি পড়ছো? তোমরা পড়বে স্ট্যাটিক জিকে, সংবিধান, এই জায়গাগুলো একটু ভালো করে পড়ো। জিওগ্রাফি, হিস্ট্রি, এই জায়গাগুলো একটু ভালো করে পড়ো। জেনারেল সায়েন্স থেকে বরাবরই কোয়েশ্চেন কম আসে। তো এবারও বলব যে জেনারেল সায়েন্স থেকে যেটা আসবে হয়তো খুব কঠিন
কোয়েশ্চেন থাকবে না বা থাকার সম্ভাবনাও নেই। কারণ আগের বছরগুলোতে তো আমরা দেখলাম কোয়েশ্চেন। তো সেই হিসাবে বলব তোমরা পড়ো, জেনারেল নলেজ স্ট্যাটিক জিকে পার্টটা ভালো করে পড়ো। যার যে বই আছে সেই বই থেকেই স্ট্যাটিক জিকে পড়ো। কিন্তু স্ট্যাটিক জিকেটাই কিন্তু বেশি করে পড়ো। আর অন্যান্য সাবজেক্ট যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। আর আ আমাদের একটা কথা বলে রাখি যে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট কিন্তু চলছে। প্র্যাকটিস সেট তোমরা নিতে পারো, অ্যাভেইল করতে পারো। পেইড আছে। পুরো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যোগাযোগ করো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, পড়তে থাকো, লড়তে থাকো।